রানা প্লাজা ধসের এক যুগ পার হলেও আহত শ্রমিকরা ক্ষত বয়ে বেড়াচ্ছেন এখনও। অনেক শ্রমিক চিকিৎসার অভাবে স্থায়িত্ব পঙ্গুত্ব বরণ করেছেন। আহত শ্রমিকদের অভিযোগ, এখন আর কেউ তাদের খোঁজ নেয় না। অভিযোগ করে তারা আরও বলেন, এতগুলো বছর পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের কোনোটাই পাননি তারা। দ্রুত ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি ভুক্তভোগীদের। 2013 সালের 24 এপ্রিল ঢাকা আরিচা মহাসড়কের পাশে রানা প্লাজা নামের একটি 9তলা ভবন ধসে স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার জন্ম দেয়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত উদ্ধার করা হয় 2000-এরও বেশি মানুষকে। দুর্ঘটনার এতগুলো বছর পার হলেও ভয়াবহ স্মৃতি আর শরীরের দুর্বিষহ ক্ষত এখনও বয়ে বেড়াতে হচ্ছে আহতদের। শ্রমিক ও বিভিন্ন সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী রানা প্লাজার ওই ভবনের 3 তলা থেকে 9 তলা পর্যন্ত ছিল 5টি পোশাক কারখানা। এতে প্রায় 4000-এরও অধিক পোশাক শ্রমিক কাজ করতেন। এছাড়া মার্কেট ও ব্যাংক মিলিয়ে প্রতিদিন 5000-এরও বেশি মানুষের চলাচল ছিল ওই ভবনে। রানা প্লাজায় কর্মরত বিভিন্ন শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, 23 এপ্রিল ভবনের 3য় তলায় ফাটল দেখা দিলে দুপুরের বিরতিতে রানা প্লাজায় থাকা সব কারখানা ছুটি ঘোষণা করা হয়। কিন্তু 24 এপ্রিল সকালে শ্রমিকদের চাকরি থেকে বরখাস্তের হুমকি দিয়ে কারখানায় প্রবেশ করায় কর্তৃপক্ষ। সকাল 9:15টায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বিভিন্ন তলার ছোট বড় জেনারেটর চালু করা হয়। সে সময় একটি কম্পন তৈরি হয়ে 2 মিনিটের মাঝে ভেঙে পড়ে পুরো ভবন। আহতদের মধ্যে অনেকে স্থায়িত্ব পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে আবার চিকিৎসার জন্য বিক্রি করেছেন সহায় সম্বল। শুধু তাই নয়, তাদের পরিবারও তাদের ফেলে চলে গেছেন। এমনই একজন পোশাক শ্রমিক নীলুফা বেগম। একসময় কর্মস্থলে সিঁড়ি বেয়ে উঠতেন, মেশিনে কাপড় কাটতেন, সংসার চালাতেন। রানা প্লাজা ধসের ঘটনার পরে পাল্টে গেছে সেসব চিত্র। এখন চলাফেরা করেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, অভাবে হারিয়েছেন স্বামী সন্তান। সরাসরি ওডিতে নিয়ে গেছে, তারা ওখান থেকে আমার পাউডার অপারেশন করে। এই যে আমার জীবনের চরম ইতিহাস ঘটে। তো এইভাবেই করতে করতে মনে করেন যে আমার জীবনটা আজকে 12 বছর, এবার 24 এপ্রিল 12 বছর পূর্ণ হয়। তো আমরা লাইফটাই গেছে মেডিকেলে। আমি 7 বছর একটা না মেডিকেল, আমার এই পায়ে 11টা অপারেশন করা হয়েছে। 2বার রিং পড়ছি, তারপর লোকাল অপারেশন অনেকগুলোই করা হয়েছে। এখনো কিন্তু আমার পাও ঠিক হয় নাই, পাও ঠিক হয় নাই। মানে এখন যে একটা অপারেশন লাগবে, এটা মানে বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট আর হবে না আমার। তো এই যে কিন্তু আমি পাও কাটার লেগে 5টা বছর মেডিকেলে জোর পাচ্ছি, কিন্তু কোনো ডাক্তারে পাও কাটা রাজি হয় নাই। তো তখন যদি আমি পাওটা কাইটে ফেলতাম, তাহলে আজকে আমার এই ধরনের কষ্টটা করতে হয় না। আজকে আমি জুতা বাইরেও ঘুরতাম, তাহলে আজকে আমি চাকরি করতে পারতাম। প্লাস্টিক নাই। তা আসলে কি আমরা কি রানা প্লাজা শ্রমিক না? আমরা কি বাংলাদেশে আমাদের কি গার্মেন্টস চালাই নাই, কোনো শিল্পপতির কাজ করাই নাই? তারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তাই আজকে দেখেন, আজকে 12টা বছর পূর্ণ হইতেছে, আমরা না পাইলাম কোনো মালিক পক্ষর বিচার, না পাইলাম খুনি রানার বিচার, না পাইলাম আমরা কোনো ক্ষতিপূরণ, না পাইছি আমাকে কোনো কিছু। নীলুফার মতো শত শত শ্রমিক এখনো খুঁজে পাননি স্থায়ী পুনর্বাসন। কেউ হারিয়েছেন হাত পা, কেউ বা পরিবার। কর্মহীন দিশেহারা এই মানুষগুলো এখন অবহেলার প্রতীক। 3 তলায় ফাটন ধরছে, এই কারণে আর কি ছুটি দিছে। আমার হাজব্যান্ডও রানা প্লাজারে চাকরি করতো, সে সিকিউরিটি গার্ড ছিল। তো ওর মুখে শোনার পরে পরের দিন সকালে আমি অফিসে আসছি। অফিসে এসে কিন্তু আমি আগে ঢুকছিলাম না, সিঁড়ির ওইখানটা ঘোরাঘুরি করতেছি। তখন হলে 5 তলার PM আর লাইনশিপ শাহিন ছিল, সে আমার জোর করে আর কি বলতেছে যে ভিতরে না ঢুকলে কি বাইরে থাকলে কি বেতন পাওয়া যাবো, ভিতরে যাস না কি লেগে, কাজ করস না কি লেগে। তো তখন কি করবো, ভিতরে ঢুকছি। ঢোকার পরে কিছুক্ষণ কাজ করছি, কাজ করার পরে 9টা আনুমানিক 9টার দিকে মনে হয় বা 9টার ইয়েতে তখন বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমি মেশিনে থেকে উঠে দাঁড়াইয়ে এদিক ওদিক তাকাতাকি করতেছি। তারপরে জেনারেটর ছাড়লো। জেনারেটর মনে হয় বিদ্যুৎ যেরকম চমকায় ওইরকম আসলো, কিন্তু ধুম করে একটা বোমের মতো শব্দ হইলো। আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, দাঁড়ায় হেরে তো আমি দৌড় দিছি। দৌড় দিয়া মানে আমি বাড়ি খেয়ে পড়ে গেলাম না কিছুর সাথে বাইজাই পড়ে গেলাম, পড়ে যায় মানে ওইভাবে পড়ে গেছি।
পড়ে যাওয়ার লগে লগে যে আমার ডাইন সাইড বাম সাইড দিয়ে যে কি ঢুকে পড়লো ওইটা আমি আর করতে পারি নাই। কিন্তু আমি অনেক চেষ্টা করছিলাম যে ওইখান থেকে হমো, কিন্তু আমি মনে হয় পানির ভিতরে ভাসতেছি এরকম ভিজে গেছিলাম আমি। আমার বাম পাশ দিয়ে মানে রড ঢুকে পড়ছিল। মানে পরে আমি আর কি দেখতে পারছি যে যখন আমার জ্ঞান ফিরছে তখন দিয়ে আমি হসপিটালে উদ্ধারকারীরা আর কি বের করছিল। আমি বিকাল 4:30 5টার দিকে আমার বের করছে। তো আমি জ্ঞান ফিরছে আমার রাতের 12টার দিকে, 12টা এরকম টাইমে জ্ঞান ফিরা দেখি কি আমি বেডের ভিতরে শুয়ে রয়েছি। আর আমার পুরো মানে ব্যান্ডেজ করা, এই পেট পেয়েছে পুরাটা আমার ব্যান্ডেজ। সাহায্য সহযোগিতা পাইছি মনে করেন যে একবার পাইছি 3-45,000। তারপরে এসে আমার এই মোবাইলে মানে বিকাশে এসেছিল 50,000। এই আমি সাহায্য সহযোগিতা পাইছি। আর আমার এলে এক জায়গা থেকে একটা মেশিন দিছে, মানে কর্মজীবী নারী আছে ওইটা থেকে আমি একটা সেলাই মেশিন পাইছি, পাও মেশিন। কিন্তু ওরাও আমি ওইভাবে চালাইতে পারি না, কারণ আমার ডাইন সাইডটাই তো সমস্যা। আমার বাম সাইডের এই বাম সাইডের এই পাশটাই এইখানে আমার রোড। আহত শ্রমিকদের অনেকেই এখনও চিকিৎসা পান না, অনেকে মানসিক রোগে আক্রান্ত। কেউ কেউ পরিবারের সহায় সম্বল বিক্রি করে টিকে আছেন, কেউ কেউ আবার ভাবছেন আত্মহত্যার কথাও। আমি 7তলা নিয়ে স্টাইলে কাজ করছি, ওখানে আহত হয়েছি, মাথার ব্রেনটে আঘাত হয়েছে, মেরুদণ্ড হাড় ভাঙ্গা, ডাইন পা। এখন ওখান থেকে আমি অনেক সমস্যা, এখন মনে করেন ভয়ে হাত বড় হয়ে গেছে, প্রেশার কন্ট্রোল থাকে না। তারপরে ওর 2টা টিউমার হয়েছে। হাত বড় হওয়ার কারণে আমার টিউমারের অপারেশন করে পারি না। আজকে ধরে ভাঙ্গার 1 যুগ পার হয়ে যাইতেছে, 1 যুগ ধরে ওষুধ খাইতে খাইতে লিভারের সমস্যা হয়ে গেছে, দাঁত চুল চোখে দেখি না। মনে করেন চিকিৎসা করার জন্য 700 জায়গা বিক্রি করছি দেশে, করে মনে করেন যে আমরা সঠিক বিচার আজও পাই নাই, ক্ষতিপূরণও পাই নাই। ন্যায্য যে আমরা ক্ষতিপূরণ পাবো সেটাও পাই নাই। কোনো রকম একটু চিকিৎসা দেয়, সে চিকিৎসা দিয়ে আমার ঘরে মানে সব সমাধান হয় না। এখন অপারেশন লাগবে, ওরা বলে নিজেরটা দিয়ে করতে হবে, তারপর বিল জমা দিলে বিল পাবেন। তো সেই সামর্থ্য আমার ঘরে নাই। আগে জমি বিক্রি করছি, এখন থেকে জমি বিক্রি করবো সেই সামর্থ্যও নাই। তারা দুঃখে দুঃখে মানে খারাপ অবস্থায় যাইতেছে, টিউমার বড় হয়ে গেছে। দিন চাকরির খোঁজে বেড়াইছি কিন্তু পাইনি, যদিও ভয়ে ভয়ে কোনো গান বেঁচে যাই। 1 দুপুর হলেই চোখে দেখি না, শব্দই থাকতে পারি না, বার করে দেয়। তাহলে যদি আমরা আজকে সুস্থ থাকতাম, কাজকর্ম করে আমি সন্তানদের মানুষ করে পারলাম, আজকে 5,000 টাকা রুম ভাড়া দিবার পারি না, ছেলে সন্তানে খাওয়া মানুষ করতে পারি না। একটা ছেলে মাদ্রাসায় দিছি, লেখাপড়া খরচ চালাবাই না দেখি, সেটাও বন্ধ। এমন অবস্থা দাঁড়াইছে, স্বামী স্টাক করছে 4 বছর হয়, তারও সঠিক চিকিৎসা করে পারি না। এরকম পুরো পরিবারটাই আমাদের এত খারাপ অবস্থা, দেখার মতো না, কারো কাছে চাইতেও পারি না। তাই আজকে ধরেন 1 যুগ পার হয়ে যেতেছে, আমরা কোনো সুস্থ বিচারও পাই নাই, কোনো ক্ষতিপূরণও পাই নাই। কিছু না করে দিলে আমাদের বিষ খেয়ে আত্মহত্যা করেছে, আর কোনো আমাদের আর কোনো পথ নেই। একদিকে রোগে আক্রান্ত, আর একদিকে সন্তানদের মুখের দিকে থাকে, বাঁচে থাকার আর কোনো ইচ্ছা নাই। সময় সময় মনে হয় গাড়ির নিচে পরি মরি, নাইলে তো ছাদের থেকে পরি মরি। আবার তবে রানা প্লাজা ধসের ঘটনায় 4 দফা দাবি জানিয়ে আসছিল শ্রমিক সংগঠনের নেতারা। দাবিগুলো হলো শ্রমিকের এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন, বিনামূল্যে আজীবন চিকিৎসা ও রানা প্লাজার মালিকের দ্রুত বিচার। কারোর পা, কারোর মেরুদণ্ড, বিভিন্ন ধরনের অঙ্গহানি হয়েছে এবং তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। যদি ক্ষতিপূরণ ধরি তাহলে ক্ষতিপূরণের কোনো কিছু দেওয়া হয়নি। এবং আমরা যদি সুচিকিৎসার কথা বলি তাহলে আমরা দেখব যে সুচিকিৎসাও নিশ্চিত করা হয়নি, কারণ এই 12 বছরেও এখনও রানা প্লাজার অনেক শ্রমিক তারা পঙ্গুত্ব জীবনযাপন করছেন এবং তারা যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা, চিকিৎসা পাওয়ার কথা, সেই চিকিৎসাও তারা আসলে পাচ্ছে না। শ্রম আইন সংশোধন হয়ে বা শ্রম আইন সংশোধন করা হয়েছে, প্রকৃতপক্ষে শ্রমিকদের তেমন কোনো উপকারে আসছে বলে। এই যে 12 বছর আগের এই ঘটনা, রানা প্লাজার 12 বছর, তাজরিনের 13 বছর হয়ে গেল। তো আপনার এই 12-13 বছর না, যে দেশের যে শ্রমিকরা এই পোশাক উৎপাদন করে এবং বিদেশে রপ্তানি করে এবং এই পোশাক পরে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজের সাথে যুক্ত হয় এবং এই পোশাক মালিকরা যারা, তারা বাংলাদেশের শীর্ষ ধনী হিসাবে পরিচিত বলে,
অথচ এই শিল্পের শ্রমিকরা তারা পথে পথে ঘুরতেছে, তারা ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে একবেলা খাওয়ার জন্য, তারা ওষুধ কেনার জন্য, চিকিৎসার জন্য। এর থেকে দুঃখজনক আসলে এর সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই যে বিশেষ করে রানা প্লাজা, তাজরিনের শ্রমিকদের তালিকা তৈরি করে, তালিকা চূড়ান্ত করে তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, যাতে এই শ্রমিকরা অন্তত কোনো রকম খেয়ে পরে যারা বাঁচতে পারে এবং তারা যন্ত্রণাহীন চিকিৎসা পেয়ে যাতে তারা অন্তত যে কদিন তারা বাঁচে তারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, এই দায়িত্ব এই মালিককে গ্রেপ্তার করা হবে। এবং আমি বলবো যে এই রানা প্লাজার মালিকরা এক ধরনের বিচার বহির্ভূতভাবে তাকে জেলে আটকে রাখা হয়েছে। যদি আমরা বিচারটাও শেষ করতাম, তার শাস্তি হয়তো বিচারে, তাও একটা নিশ্চয়তা পাইতাম যে অন্তত বিচার হয়েছে। কিন্তু আমরা দেখছি যে বিচার কার্যক্রমকে বিলম্বিত করে তাকে আটকে রাখা। আপনারা জানেন যে রানা প্লাজায় এই ভবনে যে গার্মেন্টস মালিকরা ছিলেন, সেই গার্মেন্টস মালিকরা দায় কিন্তু কোনোভাবে এড়াইতে পারে না। সেই গার্মেন্টসের মালিকরা তারা দেখছি যে তারা বিভিন্ন জায়গাতে তারা ব্যবসা বাণিজ্য তারা শুরু করেছেন এবং তাদের কোনোভাবেই, অর্থাৎ আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু তাদেরই শাস্তি হওয়ার কথা, তারাই ক্ষতিপূরণ দেওয়ার কথা এই ভবনের গার্মেন্টসের মালিকরা, অথচ তারা একেবারে ধরাছোঁয়ার বাইরে এবং তাদের সেই সময় নামমাত্র গ্রেপ্তার করা হয়েছিল। রানা প্লাজায় আহতদের দাবি পূর্ণাঙ্গ চিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও একটি নিরাপদ ভবিষ্যৎ, কিন্তু সেসব যেন এখনো অধরা। 24 এপ্রিল 2013 এই রানা প্লাজা মর্মান্তিক ধসে 1136 জন সরকারি হিসেবে সর্বসাকুল্য 1175 জন শ্রমিক নিহত হয়েছে পরবর্তী সময় সহ, এবং 2458 জন শ্রমিক আহত পঙ্গুত্ব বরণ করছেন। দীর্ঘ 1 যুগ যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা, রানা প্লাজায় জায়গা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ও পরিবারকে পুনর্বাসনের দাবিতে আমরা দীর্ঘ 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা একই সাথে দায়ী ব্যক্তি যারা সোহেল রানা সহ গার্মেন্টস মালিক, শুধু রানা প্লাজা না, টাম্পাকো, তাজরিন ফ্যাশন, স্পেকট্রাম, কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয় নাই। আমরা হত্যাকাণ্ডের 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি, যারা দায়ী ব্যক্তি তাদের শাস্তির দাবি করে আসছি। আমি 594 জন সাক্ষী, এই বৃহত্তর একটা ঘটনা, এই ঘটনা বাংলাদেশের এবং সারা বিশ্বের সবাই জানে। এই এতগুলা সাক্ষী করার কারণেই, আইনি জটিলতার কারণে, বিচার না করার কারণে এই এতগুলা সাক্ষী দেওয়া হয়েছে। আমরা মনে করি সরকার চাইলে, যেহেতু এই ভয়াবহ দুর্ঘটনা, সরকার চাইলে বিচার করতে পারে, কিন্তু 12 বছরও আজ পর্যন্ত বিচার হয় নাই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি 24 এপ্রিলকে জাতীয় শ্রমিক শোক দিবস ঘোষণা এবং রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ, আহত নিহত শ্রমিক পরিবারকে 1 যুগ আয়ের সম পরিমাণ ক্ষতিপূরণ এবং রানা প্লাজার সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের 1 যুগ আয়ের সম পরিমাণ ক্ষতিপূরণের আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমরা জানি যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তাদের বিভিন্ন জটিলতা থাকে, তারা শিল্পের মালিকরা ম্যাক্সিমামই তো মন্ত্রী এমপি তারাই দেশ পরিচালনা করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাই, দাবি জানাই যেন সরকার শ্রমিকদের, রানা প্লাজা শ্রমিকদের দাবির প্রতি দৃষ্টি দেয় এবং 1 যুগ আয়ের সম পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করেন, সুচিকিৎসা দেন। 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা, আমরা শোক দিবস ঘোষণায় রানা প্লাজার সামনে আমরা অস্থায়ীভাবে একটা বেদি নির্মাণ করেছি। আমরা চাই সরকারিভাবে রানা প্লাজার এবং শ্রমিকরা স্মৃতি ধরে রাখার জন্য আমরা একটা শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভ নির্মাণের সরকারের কাছে আমরা দাবি করে আসছি। আমরা চাই সরকার এই রানা প্লাজা
তাজরিন, টম্পাকু যতগুলা হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। 1 যুগ আয়ের সম পরিমাণ শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসার আমরা দাবি জানিয়ে আসছি। অ্যাকশন এইডের জরিপ বলছে আহত শ্রমিকদের 57% এখনও বেকার, 92% প্রায় কোনো সরকারি সহায়তা পাননি, 12% মানসিক ট্রমায় ভুগছেন, যাদের কেউ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সুচিকিৎসা ও ক্ষতিপূরণ না পেয়ে অনেক শ্রমিকই অভাব অনটনে জর্জরিত। ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়াবে বর্তমান সরকার, এমনটাই দাবি আহত শ্রমিকদের। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.